নোটিশে ডাকা হলো, কালকেই জানিয়ে দিয়েছিলাম। যেহেতু ডোমকলে আজকে আমাদের সমাবেশ আছে, আর আমার সকাল থেকে হরিহরপাড়ায় যা প্রার্থী ঘোরানো যা থাকে সেগুলো করছিলাম। আমি আজকে দেরি হওয়ার সব বলে দিয়েছিলাম 3টের পরে হবে। এখানে আজকে এই প্রেস কনফারেন্সে ডাকার একটা বিশেষ কারণ হচ্ছে, আমার সঙ্গে INL ইন্ডিয়ান ন্যাশনাল লিগের রাজ্য এবং অল ইন্ডিয়া লিডারশিপ প্রেজেন্ট আছে। আমার বাঁ পাশে হচ্ছেন জামিরুদ্দিন সাহেব, আপনারা চেনেন, জামিরুল হাসান, তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট INL ইন্ডিয়ান ট্রেজারার, অল ইন্ডিয়া ট্রেজারার। আর সালাউদ্দিন হচ্ছেন আপনাদের ডোমকলেরই, আর হচ্ছে স্টেট প্রেসিডেন্ট INL এর। আর শাহজাহান সাহেব হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি। আমার জামিল মোল্লা হচ্ছে CPIM এর জেলা সেক্রেটারি। তো এটা এই জয়েন্ট প্রেস কনফারেন্স করার কারণ হচ্ছে, প্রথমত INL আমাদের একজন ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস কেরালার LDF এর, লেফট ডেমোক্রেটিক ফ্রন্টে যেটা আছে। আর দ্বিতীয়ত এখানে পশ্চিমবঙ্গ ইউনিট তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তারা প্রার্থী ঠিক করবে এবং কয়েকটা জায়গায় প্রার্থী দেবে ঠিক করেছিল। তারপরে তাদের দলের সিদ্ধান্ত হয়েছে আলোচনা করে। ইতিমধ্যেই আপনি জানেন, কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে INL বলে শুধু নয়, বিভিন্ন যারা গণতান্ত্রিক, মানবাধিকার এবং ধর্মপ্রচার কাজকর্ম করেন, প্রগতিশীল এমন মানুষ মঞ্চ করে প্রেস কনফারেন্স করে বলেছেন যে অধীর চৌধুরী বহরমপুরে এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে জয়ী করা দরকার, সাংবিধানিক ব্যবস্থাকে কায়েম রাখার জন্য, এটা উনি বলবেন। আর আমাদের এই ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংসদ গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য। তারপর অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রেও তারা সিদ্ধান্ত নেবেন তাদের মতো করে। এখানে মিস্টার সালাউদ্দিন ইতিমধ্যে বহরমপুরে নমিনেশন ফাইল সাবমিট করেছেন INL এর প্রার্থী হিসেবে। আর অন্যান্য অনেক সংগঠন আছে, তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেছিলেন ওরা। তারপরে ওনাদের আলোচনা হলো এবং ওনাদের সঙ্গে আমার আলোচনা হলো, যেহেতু আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে নির্বাচনে লড়ছি 42টা আসনে, এবং আমরা আবেদন করেছিলাম যারা বিজেপি বিরোধী এবং তৃণমূলকে হারাতে চায় তারা সবাই এতে একটা হই, তাই হচ্ছে। সুতরাং ওরা কোনো আসনে প্রার্থী না দিয়েও আমাদেরকে সমর্থন করছেন, এবং আমি অনুরোধ করেছিলাম যে অ্যাজ এ গুডউইল জেস্টার যাতে ভবিষ্যতে আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম সংগঠন করতে পারি, নির্বাচন যেতে পারি, কারণ বহরমপুর থেকেও তাকে প্রার্থীপদ প্রত্যাহার করা উচিত। যেমন আমরা মুর্শিদাবাদ ক্ষেত্রেও বলেছিলাম যে যারা এরকম প্রার্থী দিয়েছে তাদের যেহেতু মূল লড়াইটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনকে দূর করা, আর তৃণমূল অপশাসন দূর হবে না যে দিল্লি থেকে বিজেপিকে আমরা না হটাতে পারি, কারণ ওরা একসঙ্গে কাজকর্ম করছে, আপনারা বুঝতে পারছেন। দুর্নীতি, দুষ্কৃতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হক রুজির লড়াই, সেখানে দাঁড়িয়ে ওরা সেই সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। আমার মনে হলো আজকে এখানে প্রেস কনফারেন্স করে আমাদের বলা উচিত। বাকি আমাকে যা প্রশ্ন করবো আমি পরে বলবো। এখন জামিল হাসান সাহেব বলুন। ভাই, আপনারা জানেন যে আমি INL অল ইন্ডিয়া ট্রেজারার সাহেব এখানে এসছি, সেন্ট্রাল লিডারশিপ আমাকে এখানে পাঠিয়েছে আজকে। এর আগেও আমি ওখানে ক্যালকাটা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করে আপিল করেছিলাম বাংলা মানুষকে যে আপনারা এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনারা এই প্রার্থীকে, সেলিম ভাইকে, অধীর চৌধুরী, দুজনকেই আমরা আপিল করেছিলাম বেশ পার্টিকুলারলি। কেরালাতে আমরা দুই ভোটে মিনস দুটা আসনে আমরা দিয়েছিলাম, প্রার্থী জিতেছে, আমাদের মিনিস্টারও ওখানে আছেন। প্লাস আমরা যবে থেকে লেফট সঙ্গে ওখানে এসছি, পরপর দুবার ওখানে LDF বিজয় হয়েছে। তো এই যে কম্বিনেশন মুসলিম অ্যান্ড লেফট মাইন্ডেড, কেন আপনারা জানেন মোদি যেভাবে স্পিচ, আপনারা বেশি জানেন, মোদি যেভাবে স্পিচ উনি দিচ্ছেন, মনে হচ্ছে দেশকে ওই যদি আবার চলে এসে দেশ থাকবে না, বাঁচবে না, সংবিধান বাঁচবে না, দেশও বাঁচবে না। কিন্তু আমরা যদি দেশে ধরুন কেউ বলে 25, কেউ বলে 30, কিন্তু আমি জানি দেশে 40 থেকে 45 কোটি মুসলিম থাকে, और दलित आज 25 থেকে 30 কোটি। और यदि लेफ्ट माइंडेड लोग यदि एक संगे काज करे, एक संगे एक ग्रुपे काज करे, दिल्लीते ना बीजेपी থাকবে না এখানে দিদি থাকবে। তো এই নিয়ে আমি এখানে আজকে এসেছি সলিম ভাই, CPM এর জন্য, সলিম ভাইয়ের জন্য বিশেষ করে। আমরা চাই কি, और এটা আপনারা জানেন কি না, 2014 আমি UDF এ প্রার্থী ছিলাম রায়গঞ্জ থেকে, সলিম ভাইও ছিল।
কিন্তু সলিম ভাই জন্য আমি বসে গেছিলাম, কারণ আমি জানতাম যে আমি 50-60 হাজার ভোট নেব, কিছু হবে না, কিন্তু সলিম ভাই হেরে যাবে। ইনি হতো ভালো পার্লামেন্টারিয়ান, ভালো ওখানে স্পিচ আপনি জানেন সবসময় করেন দেশের জন্য, এটাই ভালো লোক ওখানে যে বলতে পারে ওখানে যায়। আমি 4 দিন আগেই আমি বসে গিয়েছিলাম, যে ইনি জিতেছেন 9-10,000 ভোটে, ভালো হলো। তো আজকে আমি আপনার মাধ্যমে একটা আপিল করতে চাইছি এই দমকুল মানুষকে, বিশেষ করে মুর্শিদাবাদে যত আইনের লোক আছে, যে আমি MIM যে সমর্থক যে আছে, সব সলিম ভাই জন্য কাজ করুক, আর আমরা মাঠে নামিয়ে দেবো, আর আপনারা দেখবেন ইনি শিওর এখান থেকে জিতবেন আর পার্লামেন্টে যাবে। এই আমার বক্তব্য শেষ করে আমি কোথায় শেষ করি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট INL। প্রায় 15 বছর এই পদে আমি আছি। যাই হোক, আমাদের সামনে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম সাহেব। সেলিম সাহেব ধ্রুব সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতীক। তিনি যে কথাগুলো আজকে বললেন, মানে আমার খুবই গর্ববোধ করছে যে তিনি একবারে সঠিক যেভাবে আমার সঙ্গে কথা হয়েছে সেভাবে বললেন। আমি ক্যান্ডিডেট হয়েছিলাম, হওয়ার পরই উনি ফোন করেন, নমিনেশন ফাইল করার পর আমি সঙ্গে সঙ্গে বলেছি, সেই দিনই আমি কথা দিয়েছি যে আমি উইথড্র করে নেব। কারণ এখন বর্তমানে ভারতবর্ষে এমন একটা জায়গা আছে, যেই জায়গায় আমরা বিজেপি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এই দুটোকেই আমরা চাইছি, আমরা এই জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে। কারণ সবাই জানছে যে এই দুটো সরকার একেবারেই ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষকে। আমরা একটা কারণে এখানে জোটবদ্ধ হয়েছি যে সমাজের যারা দলিত, আদিবাসী, মতুয়া, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সমস্ত অধিকারকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই কারণেই আমাদের আজকে জোট। আর এখন থেকে আমরা এটাও আলোচনা হয়েছে সেলিম সাহেবের সঙ্গে, অ্যাসেম্বলি ইলেকশন সিট অ্যাডজাস্টমেন্ট সেখানে 2026-এ আমরা করব। সেই জায়গায় গিয়ে আমাদের জোট মানে আজকেই নয়, যেমন LDF জোট আমাদের কেরালায় আছে, কেরালা মিনিস্টার সাহেব কয়েক মাস আগে নিয়ে এসেছিল। সেই LDF জোটে আমরা বিন্দাকারাত তিনি বলছেন, দেখে নেবেন যে অনারেবল পার্সন অফ দ্য INL হচ্ছে LDF জোট। আমরা সেই জোটকে বাংলার বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে আমরা জোটবদ্ধ হতে চলেছি। INL সারা ভারতবর্ষে বিস্তার লাভ করছে। চেন্নাই প্রোগ্রাম করে আসলাম 2 মাস আগে। তো সমস্ত জায়গাতে আমাদেরকে সবাই সঙ্গে নিচ্ছে। কেন নিচ্ছে? যে INL মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারে এবং দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারে, যেমনভাবে এই বাংলার বুকে লেফট ফ্রন্ট জীবনপণ লড়াই করে চলেছে। আর সেইভাবেও INL তাদের সঙ্গে সঙ্গ দিতে যাচ্ছে। একটাই কারণ, আমরা এই নির্বাচনে আমরা দেখতে চাই যে সেলিম সাহেব নির্বাচিত হয়ে, আমরা আশা রাখছি যে তিনি পার্লামেন্টে যাবেন। আর সেই সঙ্গে আমরা এটাও আশা রাখছি, যেহেতু জোট প্রার্থী আমাদের অধীর রঞ্জন চৌধুরী বাবু, তিনিও এটাও আশা রাখছি তিনি সেই পার্লামেন্টে যাবেন। আমরা এখান থেকে মুর্শিদাবাদ থেকে দুটো যদি পাঠাতে পারি, তাহলে দুজনেই যথেষ্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমাদের সর্বশেষ কথা, সর্বশক্তি দিয়ে INL এই যে আমাদের জোট হয়েছে, সেই জোটের পাশে দাঁড়িয়ে লড়াই করবে নির্বাচনের আগের মুহূর্ত পর্যন্ত এবং ভোটের দিন পর্যন্ত। আমরা আজকে জোটবদ্ধ হলাম এবং আমরা পঞ্চায়েত আগামী নির্বাচন এবং সেই সঙ্গে আমরা অ্যাসেম্বলি নির্বাচনেও জোটবদ্ধ হয়ে লড়াই করব। এই কথা বলে সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জানি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ হচ্ছে। বহরমপুরে কি করবেন? আমি বহরমপুরে সেইখানে তো কথাই দিয়েছি আগে যে উইথড্রল করে নেব। গতকাল তো স্কুটিতে আপনার নমিনেশন বাতিল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি 4 দিন আগেই তো কথা দিয়েছি, আপনারা তো বলেছি। নমিনেশন জমা দিয়েই তো বলে দিয়েছি, দিয়েই বলে দিয়েছি। আমি সেই কথাটা যেন বললাম, দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছি আমি তুলে নেব, সেই জন্য আমি বলে দিচ্ছি আগে। আর আমি সেই কারণে আমার স্কুটি বাতিল করেছে, সেটা আমার স্কুটি বাতিল করতে পারা না, সেটা ডিএম সাহেবকে কালকে বলেছি। কারণ আমি আইনি পদক্ষেপ নিতে পারি, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি আমি আগেই ঘোষণা দিয়ে দিয়েছি যে আমি জোটবদ্ধ। সেটা সেলিম সাহেব বললেন, আপনাকে শুনলেন। এটা আমি লিখেছি, যেটা সাবজেক্ট বিষয় হচ্ছে সাপোর্ট অ্যান্ড অ্যালায়েন্স অ্যাডজাস্টমেন্ট টু ইয়োর পার্টি ফর দ্য, এখানে প্রথমে হেডিংটা টু জেনারেল সেক্রেটারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইউনিট, সাপোর্ট অ্যান্ড অ্যালায়েন্স অ্যাডজাস্টমেন্ট টু ইয়োর পার্টি ফর পার্লামেন্টারি ইলেকশন। স্যার, on behalf of the Indian National League,
INL, we are to support and adjustment against central government and state government TMC. State seat adjustment and assembly 2026 alliance election in Bengal. Promise to support last line of the We promise to support you and adjust your party. ঠিক আছে No, we have support not only here, we support in all the Sajjad questions. চেঞ্জ করে রাখুন মাইক এখানে আছে তো হ্যালো আমরা এটা পার্লামেন্টারি ইলেকশনের প্রেক্ষাপটে একদিকে আমাদের মানে ফ্যাসিবাদী শক্তি বিজেপি, তাকে আমরা রুখতে চাই, সেই সঙ্গে তার মানে পরোক্ষভাবে বিজেপি বলতে পারি তৃণমূল তাকে রক্ষা মানে রুখতে চাই। তো রোখার মতো পরিস্থিতিগুলো আমাদের যেসব দলগুলো রয়েছে তাদের লিডিং পার্টি এখন আমাদের এখন বিশেষ করে মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা খুব অগ্রগণ্য অবস্থায় রেখেছি এবং মন প্রাণে ভালোবাসি। INL সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বিজেপির বিরোধী, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল বিরোধী। এদেরকে রক্ষা করার জন্য যাবতীয় যা করার আমরা করবো, এই সিদ্ধান্ত আমাদের আগে থেকেই ছিল। তবুও আমরা বহন করে প্রার্থী দিয়েছিলাম, প্রেক্ষাপটে আমরা তুলে নিয়েছি এবং সামনে 2026 সাল যে অ্যাসেম্বলি ইলেকশন, এখন থেকেই আমরা তার প্রেক্ষাপট বা তার জমি তৈরি করাও শুরু করছি এবং সেখানে সেলিম সাহেব বা আমাদের যারা বামফ্রন্টে রয়েছেন তাদের প্রতিষ্ঠা আগে রয়েছে এবং ভবিষ্যতে আমরা এই দুই শক্তিকে পরাস্ত করার জন্য যা যা করণীয় এবং এখন থেকে আমরা আমাদের মন প্রাণ আমাদের সর্বশক্তি দিয়ে আমরা যে যেখানে মানে তৃণমূল এবং বিজেপির যেখানে যে শক্তি দিয়ে আমরা তাদের পরাস্ত করতে পারি আমার সাথে যেমন আমরা কৃষ্ণ রেশন সাদির জন্য রেশন সাদি আমার কৃষ্ণনগর প্রার্থী, তার জন্য কাজ করছি। এখানে সেলিম সাহেব জন্য করছি, এখানে কংগ্রেসের অজিত চৌধুরী বা আরও যেখানে যেখানে আছে এবং ভবিষ্যতে থাকবে। সাংবাদিক বন্ধু হিসেবে আপনাকে অনুরোধ করবো যে আমাদের এই মন এবং আমাদের যে ইচ্ছাটা এর ভিতরে কোনো মানে কিছু আর লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না, কারণ আপনার তো সাংবাদিক কথা ওখানে একটার সঙ্গে আরেকটা জুড়িয়ে দিয়ে মানে ভুল পেকে যায়। আমাদেরকে দয়া করে সেই কাজটা করবেন না। আমরা যেটা করছি মন প্রাণ দিয়ে চাচ্ছি এই দুই অপর শক্তির সাথে এটা কন্টেস্ট করবেন, প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর দিও না, উত্তর দিও না, প্রশ্ন করতে পারো না। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর নেব, তারপরে আমি জানি তোমরা রাজ্যে কি ঘটেছে, এখানে কি ঘটছে, দেশে কি ঘটছে, সিপিএম কি হচ্ছে, বামফ্রন্ট জিজ্ঞেস করবে, তখন ওরা চলে যাবে, আমি তোমাদের ফেস করবো, যখন সময় আছে। সময় বার করতে পারছিল না, সময় বার করবো। এই প্রসঙ্গে বলে দিই শুধু আমি স্বাগত জানাচ্ছি INL এর সিদ্ধান্তকে, এবং শুধু INL নয়, তোমরা জানো ইতিমধ্যে WPI ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তারাও সিদ্ধান্ত করে রেজলিউশন করে মিডিয়াকে দিয়েছে, যদিও মিডিয়া ছাপছে না, যে তারা লেফট ফ্রন্টকে এবং এই কংগ্রেস জোটকে সাপোর্ট করছে, এই জন্য কন্টেস্ট করছে না। ওরাও সিদ্ধান্ত করেছিল, ক্যান্ডিডেটদেরও ঠিক করেছিল, সেটা ওদের প্রেস বিবৃতি আছে। এছাড়াও আরও অন্যান্য অনেক সংগঠন আছে যারা প্রতিদিন সমর্থন এগিয়ে আসছেন। নন পলিটিক্যাল যারা NGOs আছে তারাও করছে, যারা ধরো অভিভাবক নিয়ে কাজ করে, যারা শিক্ষা নিয়ে কাজ করে, যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা নদী বাঁচাও নিয়ে কাজ করছে, যারা অন্যান্য ধরনের পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করছে, সে ধরনের সংগঠনগুলো। আমি আবেদন করব, এখন লড়াইটা স্পষ্ট হয়ে গিয়েছে গোটা দেশে, দুটো ফেজ নির্বাচন হয়ে যাওয়ার পরে, যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। যারা 400 পার করছিল তারা এখন 30 পার না হয়ে যায় এই ভয় দেখছে। এখন সে কথা বলছে না। এখানে 35 বলে শুরু করেছিল, এখন নিজেই দেখলাম প্রেস কনফারেন্স একটা ইন্টারভিউতে 30-এ নেমে এসছে, তারপরে আবার 820 ধরার চেষ্টা করছে। তৃণমূলের দেখেছ 25,000 চাকরি যাওয়ার পরে প্রায় ঘরে ঢুকে গেছে। এখন রাস্তায় বেরোলে লোকে বললো টাকা ফেরত দাও, আমরা বলছি চাকরি ফেরত দাও। ABTA সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, যারা যোগ্য তাদের চাকরি যাতে, নাহলে স্কুলগুলো থাকবে না। আর যারা অযোগ্য সরকার ঠিক করবে, পরীক্ষা যে নিয়েছে সে তো পাস ফেল ঠিক করবে, তো শাস্তি সরকারের হোক। OMR পুড়িয়ে দিয়েছে, যে স্ক্র্যাপ কপি রাখেনি, যে টাকা নিয়েছে, 2 নম্বরই করেছে, সব টাকা উদ্ধার করতে হবে। এখন দাঁড়িয়ে লড়াইটা একদম স্পষ্ট, কোথাও বাম কংগ্রেস জোট বিজেপির বিরুদ্ধে লড়ছে, কোথাও তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। গোটা রাজ্য জুড়ে সর্বত্র তৃণমূল এবং বিজেপি লড়াই করছে, এই অবস্থাটা নেই।
যতদিন যাচ্ছে তত বিজেপি তৃণমূল কাছাকাছি আসার চেষ্টা করছে ওদের রাজনীতি এবং প্রচারের মধ্যে দেখবে, ধর্মের মধ্যে দেখবে। সুতরাং বিজেপি তৃণমূল বিরোধী শক্তি অত কাছাকাছি আসছে। এরপরেও যারা রয়ে গেলেন তাদের কাছে আবেদন করব, তারা যদি সত্যি বিজেপি বিরোধী হন, তৃণমূল বিরোধী হন, সংবিধানের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং মানুষের হক রুটি রুজির পক্ষে, তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন এবং এই লড়াইয়ে সামিল হবেন, যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটকে সমর্থন করবেন। এই আবেদনটা রাখলাম। তুমি জামিল ধন্যবাদ দেবে আইন আমাদের পার্টি সেক্রেটারি বলে দিই জেলা আর কিছু বলা থাকে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকে আমাদের সাথে দেখলেন যে এসছেন আইএনএল এর সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব। একসঙ্গে জামিরুল হাসান সাহেব আছেন, সালাউদ্দিন সাহেব, আরও জেলার নেতৃত্ব আছেন। শুনলেন আপনারা আমাদের বাম এবং কংগ্রেসের প্রার্থীদেরকে ওনারা সমর্থন করেছেন। শুধু এই নির্বাচনে যে সমর্থন করেছেন তার জন্যে আমি অভিনন্দন জানাই ওনাদের দলকে, ওনাদেরকে। এবং এই দেশে আজকে সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা, তার জন্যে যে ঐক্যবদ্ধ হয়েছেন, একসাথে হয়েছি, আমরা সাপোর্ট করছেন, এই জন্যে আমরা কৃতজ্ঞ ওনাদের প্রতি। আর শুধু গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষা বা নির্বাচনের জন্য একসাথে না, পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লাগাতার যাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, সেই চেষ্টা আগামী দিনে আমরা করব। এবং এই দেশ থেকে বিজেপিকে যাতে হটানো যায় এবং রাজ্য থেকে তৃণমূলকে হটানো যায়, তার জন্য সর্বত আমরা চেষ্টা করব। এবং ওনাদের পাশে পেয়ে আমরা আনন্দিত। আমরা ওনাদেরকে নিয়ে আমরা নির্বাচনে একসাথে থেকেই লড়াই করতে চাই। এই কটি কথা বলে আমি শেষ করছি। এবার এই বিষয়টা নিয়ে, এই যে আপনার তিনি একটা কথা বলেন, মিম শুধু সমর্থন করছে। মিমের বিরুদ্ধে আসাউদ্দিন ওয়েসি দলের বিরুদ্ধে একটা বারংবার একটা তকমা লাগে সাম্প্রদায়িক কথাবার্তা, বা ওনাদের যে ওনার ভাই আছে একটা সাম্প্রদায়িক। আমি বলেছি এই ধরনের তো যাবে না, উনিও বলেছেন। বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদের কাছে আবেদন জানিয়েছি যে তারা স্পষ্ট করুক, যদি এই সময় বাম এবং কংগ্রেসের জোটের সঙ্গে না আসে তাহলে বুঝতে হবে তৃণমূল বা বিজেপির প্রতি তাদের উইকনেস আছে। স্পষ্ট হয়ে গেছে কথাটা, সবাইকে বলেছি, এনজিও বলেছি, তোমাদেরও বলছি, কোনো অসুবিধা নেই। আমি যে মিম বলেছিলাম, কেন আমি মিম এক্স প্রেসিডেন্ট, মিমে আমরা 28 লাখ করেছিলাম। আমাকে দিদি 28 দিন জেলও পাঠিয়েছিল, অফারও অনেক দিয়েছিল লোভে, আমি সেটা নেইনি। আমি তো তোলাবাজ নেই, শুনুন তো। আমি ওই যত মিম তো এখন নেই বাংলাতে, ওদের সমর্থকরা পুরো আমাদের মিমের টিম, আমি টিম বলেছি, আমাদের বাংলা মিম টিম সব এখন আমাদের ভেঙে আছে। একটা জিনিস জানতে চাইবো আইএনএল এর কাছে, যে রাজ্যে তো আরো অনেক বিজেপি বিরোধী দল আছে, তৃণমূলও দেখছি বিভিন্ন সভাতে গিয়ে বিজেপি বিরোধী সুর চড়াচ্ছেন বা বলছেন। আমি যদি বলি আইএসএফ এর কথা, এসডিপিআই, আরো অনেক পার্টি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বামকে সমর্থনটা আপনারা কেন বলছি? তাই শুনুন, আপনি দেখেছেন তৃণমূলে অনেক এমপি আজকে বিজেপি আতে, কালকে তৃণমূলে। এই পাহাড়ে এখানে সিপিএম এর কাউকে দেখেছেন সলিম সাহেব কংগ্রেসে গিয়েছেন, বিজেপি গিয়েছেন, আবার চলে। কালকে আমরা তৃণমূলকে ভোট দিয়ে আপনার মাধ্যমে একদম বাংলা মানুষকে ক্লিয়ার আমি মেসেজ দিতে চাই, दीदी কোনো গ্যারেন্টি নেই কি কালকে উনি বিজেপিকে সমর্থন না দেবেন। যদি উনি দেশের সংবিধান জন্য যদি কিছু স্যাক্রিফাইস করা উচিত ছিল, তো এখানে একটা ইন্ডিয়া জোট ভালোভাবে তৈরি হতো। ভলে উনি 20টা সিট নিতেন, 10টা কংগ্রেসকে দিতেন আর 10টা সিপিএমকে দিতেন, তাহলে 40-42 সিটই পুরো এই টিম পেত, বিজেপি জিরো আউট হতো। কিন্তু কিছু না কিছু তো আছে মাঝখান পিছনে, সামথিং ডিল অন দ্য ব্যাক সাইড। কেন আছে সবই জানেন এখানে, আমি তো বলুন না, আপনার বেশি জানেন। যে তৃণমূলের লিডারে বাড়াই আপনি করবেন, দেখবেন ওখানে খাজানা বেরোচ্ছে না। একটা সিপিএম ওয়ার্কারের বাড়ি করুন না, রেড করুন, দেখুন কি বেরোবে। আমি নিজে একদিন বুদ্ধদেব বাবু বাড়ি গিয়েছিলাম, একটা কাজ ছিল অনেকদিন আগে, উনি মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময়। আমি দেখে অবাক হয়ে গেছি ওনার টিভি দেখে, দুই ঘরে কিভাবে থাকছেন,
আমাদের টিভি দেখলাম, ওই পুরনো টিভি, আমরা যে বাক্সাওয়ালা টিভি, ওই টিভি, এলডিসি সব কিছু নেই, লিড ফিট কিছু নেই। তো ধরুন আমাদের এইরকম নেতার দরকার। আর এদের নীতি, এরা কমিউনাল না, সেকুলার। যদি ভারতে মুসলিম দলিত আর লেফট একসঙ্গে হয়ে যায়, মোদি এখন ঝোলা কি অনেক দিন আগে বেরিয়ে যাবে, সেটাই। এতদিন তো সংখ্যালঘু ভোটে তৃণমূলের একটা কায়েম ছিল এবং সংখ্যালঘুদের সাথে একটা থাকতো যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার। সেই জায়গাটা কি এবার সিপিএম সেই জায়গাটা করতে চাইছে যে সংখ্যালঘুদের ভোট? প্রথমত ভোট ব্যাংক শব্দটা আরএসএস এর, পরে মিডিয়াটাকে গ্রহণ করে নিয়েছে। ব্যাংকে টাকা থাকে, সেই ব্যাংকটাকে লোপাট করে দিচ্ছে। টাকাগুলো সব গদির নিচে আছে আর বান্ধবীদের বাড়িতে আর ফ্ল্যাটে আছে। আর ভোটারকে কি ব্যাংকে রেখে দিল? ব্যাংকে থাকে কি জিনিস? সচল জিনিস থাকে, সম্পত্তি থাকে। তাহলে যারা মনে করেন এটা হচ্ছে আরএসএস। আর ভোট ব্যাংক রাজনীতি নিয়ে আরএসএস বড় কথা বলে বিজেপি, কিন্তু আসলে ভোট যদি মেজরিটি ভোটে জিততে হয়, তো তারা যদি ভোট ব্যাংক রাজনীতি করে তো মেজরিটেরিয়ান পলিটিক্স করবে, মাইনরিটি পলিটিক্স কেন করবে? কারণ বেশি ভোট যেখানে আছে, এই যে রাম মন্দির, এই যে রাম নবমী, তৃণমূল আর বিজেপি এই গত এক সপ্তাহে কম্পিটিশন হলো না রামনবমী নিয়ে দুজনের মধ্যে। তাও আমরা কিন্তু ভোট ব্যাংক বলি না, কারণ ওটা ভোটারকে অপমান করা, মানুষকে অপমান করা। এক, দুই হচ্ছে তোমরা নিজেরাই রটিয়ে দিয়েছো যে সংখ্যালঘুদের ভোট একচেটিয়া ক্লাসিক হয়েছে। কোন ভোটের রেজাল্ট আছে? আমরা বামফ্রন্ট 34 বছর ছিলাম, তাও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ কংগ্রেসের একটা জেলা পরিষদ, পঞ্চায়েত, এমএলএ, এমপি হয়ে এসছে। তৃণমূল কবে? তৃণমূল যখন শুভেন্দুকে দায়িত্ব দিয়ে ডামাট দিয়ে ভোট করিয়েছে, টাকা দিয়ে 5 কোটি টাকা দেবে, বিরোধী শূন্য করবে, তখন সে পঞ্চায়েত পেয়েছে। তুমি সংখ্যালঘু ভোট কথা বলছো? ভোট লুট হয়েছে। এখনো ভৈরব নদীর দুপাশে কে কে উপরি পায় আমি সব জানি। পদ্মা নদীর চর এলাকায় এই যে অসামাজিক কাজকর্ম বলো, স্মাগলিং বলো, কন্ট্রাব্যান্ড ব্যাপার বলো, জমি দখল বলো, চরের জমি দখল বলো, নদী দখল বলো, জলাশয় বুঝিয়ে দেওয়া বলো, তার একটা ইলিগাল ইকোনমি। এরকম সন্দেশখালী, শুধু সন্দেশখালী অনেকগুলো জায়গায় পকেটে আছে। তো সেটাকে তুমি সংখ্যালঘুগুলো দোষ দেবে কেন? সংখ্যাগুরুগুলো দোষ দেবে কেন? লড়াইটা হচ্ছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তকে ব্যবহার করে দুর্নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। একমাত্র বিজেপি এটাকে সংখ্যাগুরু করছে। যেমন সন্দেশখালী যে তখনও বলেছিল শাহজাহান মানে মুসলমান। আচ্ছা, উত্তম ছিল, শিবু সর্দার ছিল, তাহলে সেটা তো ধর্ম নেই, সেখানে মেজরিটি মাইনরিটি নেই। তাহলে এইটাই যে প্রশ্ন করা হয় আসলে দুর্নীতি এবং দুষ্কৃতিকে আড়াল করার জন্য। যারা আসে, যে মিডিয়ায় এই প্রশ্নটা করে হিন্দু মুসলমান নিয়ে, বুঝতে হবে সে দুর্নীতি বা দুষ্কৃতিকে আড়াল করার জন্য করছে। তাহলে পরিষ্কার চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, তার যা ধর্ম হোক। পরিষ্কার হলো? তৃণমূল সংখ্যালঘু, তৃণমূল চোরের দল। তুমি সংখ্যালঘুকে বদনাম করছো। মমতাকে মমতাজ বানাচ্ছিল বিজেপি, আরএসএস। আর মমতা স্বেচ্ছায় হয়েছেন আরএসএস এর পলিটিক্সের জন্য। তো তুমি মমতাজকে কারো গালাল দেবে? মমতাকে গালাল দাও সাহস হলে, বলো। আমি একটা বিষয় বিধানসভা নির্বাচন যেটা সেন্ট্রাল মুর্শিদাবাদের তার আগে তাদের আসন ছিল না, হঠাৎ করে দুটো আসন বাদ দিয়ে তারা পেয়ে গেল। গত বিধানসভা নির্বাচনে সবাই জানে আরএসএস, বিজেপি, সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ এনআরসি জুজু দেখিয়েছিল। আর মিডিয়া হইয়াই করে দেখিয়েছিল দিলীপ ঘোষ বলছে 2 কোটি বাঙালি মুসলমানকে বাংলা থেকে বার করে দেবে। আজকে আবার এই ভোটের আগে মমতা এবং বিজেপি দুজনে তারস্বরে চিৎকার করলো। ওই যে তোমার গিয়ে কুচবিহার থেকে একটা হাফ প্যান্ট মন্ত্রী আছে, হ্যাঁ, হাফ তৃণমূল হাফ বিজেপি। মানে আগে যে তৃণমূলের তোলাবাজ ছিল, এখন যে বিজেপি তোলাবাজ হয়েছে। মন্ত্রী বলি না, সোজা কথা। সাহস থাকলে মানহানি মামলা করে আমাকে, আমাকে সব কেস আছে, কোথায় কোথায় কিভাবে যুক্ত আছে। সেখানে দাঁড়িয়ে সে বললো সিএনআরসি, আর উনি মমতা তার সাথে সিএনআরসি একই দিনে বললো। মানুষ কি খাচ্ছে সেটা? মানুষ কি খাচ্ছে সেটা? ভোট হলেই। গত বিধানসভা নির্বাচনের আগে মানুষের মনের মধ্যে এই ভয়টা ঢোকানো হয়েছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে। এখন এই সিএ এই ভোটের আগে বললো অমিত শাহ যে নোটিফিকেশন করে দিচ্ছি রুলসে, একজনও অ্যাপ্লাই করেনি। তার মানে কি? মুখে গোবরের মতো লেপে দিয়েছে সিএনআরসিটাকে বিজেপির মুখে। তাহলে গত বিধানসভা নির্বাচনের কম্পেয়ার করো না। তার আগের লোকসভা নির্বাচন বালাকোট মনে আছে? ভোট এমন হচ্ছিল
যেন ভোটারদেরকে মিডিয়া এমন আগুন লাগাচ্ছিল, মিডিয়াকে আমি গাল দেবো, ন্যাশনাল মিডিয়াগুলো, যে বলে ভারত ভোট হচ্ছে না, ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আর লোকে ইভিএম মেশিনের বোতাম টিপছে না, নিউক্লিয়ার বোমার বোতাম টিপছে, একটা করে কমল ফুলে বোতাম টেপা মনে হচ্ছে করাচিতে লাহোরে গিয়ে নিউক্লিয়ার বোমা পড়ছে। এরকম একটা মনোভাব তৈরি করে দিয়েছিল। তার যে ভোট হয়ে গেল বোমা, আর ভারত পাকিস্তান কোনো ইস্যু নেই। পুলওয়ামা এখনো খুব প্রশ্ন করলো যে এত কিলো আরডিএস কোথেকে ঢুকেছিল, কে ঢুকিয়ে দিয়েছিল? দেশের মধ্যে তো হলো। এখন দাঁড়িয়ে এখানে যে অস্ত্র উদ্ধার হচ্ছে, তাহলে এখন এই ভোটের প্রশ্ন সিএনআরসি নয়, এই জেলায় পুলিশ সুপারকে বলবো এবং ইলেকশন কমিশনকে বলবো, যত বেআইনি অস্ত্র আছে, স্মল আর্মস, যত বেআইনি অস্ত্র কারখানা আছে বা অস্ত্র মজুদ আছে, যত বোমা মজুদ আছে, সেগুলোকে উদ্ধার করুক। নাহলে ভোটের আগে পরে তুমি জানো আম বাগানের নিচে রেখে দেয় বোমা, ডাস্টবিনে রেখে দেয়, আর তারপরে ছেলে মেয়েরা বল ভেবে হাত পা উড়ে যায়, কতবার প্রত্যেক ভোটে হয়। তো সেটা পুলিশের দায়িত্ব হচ্ছে, ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে সেগুলোকে উদ্ধার করা। ইতিমধ্যে বোমা পড়েছে রানীনগরে, ইতিমধ্যে বোমা ফেটে ইনজিওর্ড হয়েছে তৃণমূল, আপনাদের ডোমকল আপনারা জানেন। তাহলে এগুলো উদ্ধার করার কথা কার? তাহলে এখন ভোটে এটাকে হিন্দু মুসলমান মন্দির এগুলো শিফট না করে বোমা বন্দুক পিস্তল উদ্ধার করা হোক, শান্তিতে ভোট হোক, অবাধ ভোট হোক, নিজের ভোট মানুষ নিজে দিক, এটা বড় ইস্যু। সন্দেশখালীতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে, সিবিআই সূত্রে বলছে। কিভাবে এই অস্ত্র মজুদ করা হলো, কেন এসেছিল, টাকা কোথা থেকে? কোন মুলুক থেকে এসেছিল? মার্কিন মুলুক থেকে। আচ্ছা, যখন আনন্দ মার্গীরা যখন বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য অস্ত্র নিয়ে এসেছিল, মনে আছে? আসমান থেকে পড়েছিল, জাহাজ থেকে ফেলেছিল। কোথায়? বিদেশি অস্ত্র তো। তাহলে এই ধরনের অস্ত্র মার্কিন যে কোনো, যখন সন্ত্রাসবাদীরা যখন অস্ত্র ব্যবহার হয়, আমি আমার বক্তৃতা আছে, তাহলেও দেখবে সেটা যদি মরচে পড়া বন্দুক থাকে, একটু ঘষলে তাতে সিআই এর নাম লেখা থাকবে। গোটা বিশ্বে মানুষকে খুন করা, গণতন্ত্রকে খুন করা, সংবিধানকে খুন করার কাজ হচ্ছে এই সিআই এর। কিন্তু মিডিয়ার দৌলতে যেন ওরা গণতন্ত্র সাপ্লাই দিচ্ছে। আমাদের এখানে তৃণমূলের বারবারন্ত হতো যদি ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস ওই সময় 2008, 9, 10-এর সময় যদি ওই তোমরা সবাই জানো সুভাপ্রসন্ন মিটিংয়ে তথাগত রায়ও ছিল, মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যখন ওই সিঙ্গুনন্দীরা হচ্ছিল, তাদের টাকায় আমরা জানি না। আর এই জন্যই তো সঙ্গে সঙ্গে শুভেন্দু কি বললো, ওটা বাংলাদেশি রোহিঙ্গিয়া। কাকে আড়াল করছিল? তৃণমূলকে আর মার্কিন প্রভুকে। যে ঘটনা যে উদ্ধার করতে সবকিছু নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল, যেটা ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে বিজেপি। বাকি যে নির্বাচন, আমরা বলছি অস্ত্র উদ্ধার করতে, আর তৃণমূল বলছে ভোট পর্যন্ত অস্ত্রগুলো রেখে দাও, ব্যবহার করতে দাও। মামাবাড়ির আবদার। কোনো অস্ত্রই রাখা দেবে না। প্রথম দফা ভোটের পর তৃণমূল মিছিল করেছিল, বিজেপি মিষ্টি খাইছিল। দ্বিতীয় দফা ভোটের পর সেটা দেখা গেল না। তাহলে কি কোথাও হেরে যাওয়ার? তৃতীয় দফা ভোটের পরে ডিম পাতা খাবে, আরো তৃতীয় কথা বলবে। বলো। বলছিলাম যে এখানে আপনাদের আইনের প্রথম দু দফা যে ভোট হয় তাতে শতাংশ অনেকটাই কম। গতকাল তো জায়গায় 7% ঘরের মধ্যে ছিল, কেন এই বিজেপির ভোটাররা উৎসাহী হচ্ছে না। যতই দামা বাজিয়েছে, বিজেপির যতগুলো অস্ত্র ছিল 370, ইউসিসি, সিএ, রাম মন্দির, রামনবমী, ওই যে মহাভারতের যুদ্ধে দেখেছে ওটাকে তুন বলে, তুন পিঠে থাকে না, রাম লক্ষ্মণ সব দেখবে যোদ্ধাদের পিঠে তুন থাকে, আর সেখানে সব স্বর থাকে, সেই স্বর নিচে একটা করে বার করে আর তীর নিক্ষেপ করে। এরকম মোদি যতগুলো তুনের স্বর ছিল এই ভোটের আগে সব ব্যবহার করে নিয়েছে। কিন্তু তারপরেও দাঁড়িয়ে তার এই ডাল গলেনি। মানুষ চাইছে রুটি, মানুষ চাইছে রুজি, মানুষ চাইছে শিক্ষা, মানুষ চাইছে স্বাস্থ্য, সড়ক, বিজলি, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম কমানো, আর ছেলে মেয়েদের যাতে দাঁড়িয়ে একটা ভবিষ্যৎ ঠিক হয় আর শান্তি থাকে। সুতরাং এজন্যই এখন দাঁড়িয়ে আর নতুন করে একটা বড় অংশের বিজেপি ভোটারদের উৎসাহটা নেই। ওরা ভেবেছিল ধর্মীয় আবেগ তুলে দিয়ে উৎসাহিত করবে, কিন্তু রাজনীতি এবং অর্থনীতিগতভাবে এবং সংস্কৃতিগতভাবে বিজেপি ভোটাররা উৎসাহ পাচ্ছে না। মোদী সরকারের নোটবন্দি থেকে, যে তোমার করোনার সময় লকডাউন,
তাতে একটা সব অংশের মানুষের, গরিব মানুষের, মধ্যবিত্ত নির্দেশে আয় কমে গেছে, ধার বেড়ে গেছে, সঞ্চয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। সুতরাং মানুষ সেদিকে নজর দিচ্ছে। তৃণমূলের ক্ষেত্রেও তাই। যদি পুলিশ, রাজ্য পুলিশ, ইলেকশন কমিশন সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার না করতে পারে, তৃণমূলে মিছিল করার লোক থাকবে না। যদি মিড ডে মিল, ICDS এর ওয়ার্কার, 100 দিনের কাজের লোককে যদি মোবিলাইজ না করতে পারে, মমতা অভিষেকের মিটিংয়ে ভিড় হবে না। তোমাদের এখানে তো জলঙ্গিতে মিটিং করতে গিয়েছিল অভিষেক, যত লোক ছিল তাতে বেশি পুলিশ ছিল। মমতা ব্যানার্জি বলেছে ওরা বোমা মেরে চাকরি খেয়ে ভাবছে ভোটে জিতবে, জনতার জন্য ভাত দেবার ক্ষমতা নেই, কিল মারায় বসে। কি বলবেন? চাকরি গেল কেন? কে নিয়োগ পরীক্ষা নিয়েছিল? স্কুল সার্ভিস কমিশন কে নিয়োগ করেছিল? স্কুল কমিটিগুলো ভেঙে দিয়ে বিজেপি তৃণমূল কেন দখল করেছিল? কেন হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ গণতান্ত্রিকভাবে ভোট হয়ে 12 বছরে কেন ভোট করেনি? নিজের লোককে দিয়ে কেন করেছিল? কেন যখন যারা যোগ্য অথচ মেরিট লিস্টে নাম নেই দেখে চাকরি দুর্নবমী হচ্ছে, যখন রাতারাতি সবাইকে SMS দেখে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, প্যানেল ঠিক করা হচ্ছে, তখন দাঁড়িয়ে যখন ধর্ণা দিচ্ছিল ছেলেমেয়েরা, মমতা ব্যানার্জি নিজে গিয়ে প্রেস ক্লাবের সামনে তাদেরকে আশ্বস্ত করেছিলেন। তারপরে ওই যে শক্তিবাবুকে দিয়ে একটা কমিটি তৈরি করেছিলেন, সে এখন জেলে গেল। কেন মমতা ব্যানার্জি এমন লোককে দায়িত্ব দিলেন যে জেলে যাবে আর ওনাকে জেলে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেবে টাকার লোভে? এখন কোর্টকে বা CPM কে গাল দিয়ে কি লাভ? বেআইনি কাজ করেছেন। আইনি পরীক্ষা একটা, শুধু এটা নয়, দমকল হোক, বন দপ্তর হোক, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হোক, পুলিশ হোক, স্বাস্থ্য দপ্তর হোক, মিউনিসিপ্যালিটি হোক, শিক্ষা দপ্তর হোক, একটাও পরীক্ষা ঠিক হয়নি। আর অনেকগুলো কেস সামনে আছে। শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, মাদ্রাস সার্ভিস কমিশনও একই দুর্নীতি হয়েছে। তাহলে এখন অন্যকে দোষ দিচ্ছে। আর বোমা ফাটানোর কথা কেন বলছেন? বোমা ফাটিয়ে এলেন ক্ষমতায়, তিনি গুন্ডা কন্ট্রোল করেন বললেন, পঞ্চায়েত নির্বাচনে তিনি খুন করলেন মানুষকে, তিনি গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, আর তিনি অন্যকে দোষ দিচ্ছেন কেন? বোমা কে ফাটিয়েছে? বোমাটা যদি কে শিখিয়েছে বলো? প্রচন্ড দাবদাহ, শহরগুলিতে সেরকম ভাবে বিদ্যুৎ থাকছে না, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতি গরমকালে সবে বিদ্যুতের এখন চাহিদা বেড়েছে। এতে পরিষ্কার সারা বছর চাহিদা থাকে না। কেন থাকে না? কারণ ইন্ডাস্ট্রি সেক্টরে নতুন আর কলকারখানা হচ্ছে না বলে বিদ্যুতের চাহিদা বাড়ছে না। বামফ্রন্ট যাওয়ার পরে একটাও বিদ্যুৎ উৎপাদনের কারখানা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে? উন্নয়নের জোয়ার বলে সেন্ট্রাল গভর্নমেন্টে NTPC বলো, রাজ্য সরকার বলো, হয়েছে? NTPC করার কথা ছিল বর্ধমানের কাটোয়ায়, জমি এখনো ঘিরে রাখা আছে, NTPC করেনি। রাজ্য সরকার যেগুলো করার ছিল করেনি। যা বামফ্রন্ট আমলে হয়েছিল সেইগুলোই এখন চলছে, এবং সেগুলো মেরামতি ঠিক মতো হয় না, রক্ষণাবেক্ষণ হয় না। অথচ বিদ্যুতের বিলের দাম বেড়েছে। আর এখানে দেখা যাচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে বিদ্যুৎ কোম্পানিগুলো, কয়লা কোম্পানিগুলো সবচেয়ে বেশি ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। তাহলে তারা যেটা দিয়ে বিদ্যুৎ কারখানা তৈরি করতো, বিদ্যুৎ উৎপাদন বাড়াতো, যেটা দিয়ে ট্রান্সমিশন লাইন করতো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতো, তার বদলে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে বিজেপি আর তৃণমূলকে। এখন বিদ্যুতের অভাবে মানুষ হাঁসফাঁস করছে। আগামী দিনে আমরা দেশ চালাবো, বাংলা থেকে আমরা ইন্ডিয়া জোট চালাবো, বিজেপি ক্ষমতায় আসবে না, আজ মুখ্যমন্ত্রী বললেন। গায়ে মানে না আপনি বলেন। মুর্শিদাবাদের যে রামনবমীর ভায়োলেন্স, মুর্শিদাবাদের রামনবমীর যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সকে দেখা করে শুভেন্দু অধিকারী বললেন যে তৃণমূলের কারণে এটা হয়েছে। একই মঞ্চ বা আরেকটা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির এটা পুরো পরিকল্পিত ঘটনা। আপনি কিছুকে দেখছেন বা দুজনেই জানে যে এ রাজ্যে রামনবমী নিয়ে দাঙ্গাঙ্গামা করা বা রাজনীতি করার সংস্কৃতি যখন চালু হয়েছে RSS তরফ থেকে, তখন শুভেন্দু এবং মমতা দুজনেই তৃণমূলের ঝান্ডা ধরে এই কাজটা করেছেন। সুতরাং একে অপরের গলদগুলো খুব ভালো করে জানেন, সেটাই তারা বলছেন। সবটা বলছেন না, ঝেড়ে কাশুন। ঝেড়ে কাশলে কেন সেই বসিরহাট দাঙ্গা, ধুলাগড়ে দাঙ্গা, রানীগঞ্জে রামনবমী নিয়ে যেটা ইমাম সাহেবের ছেলে খুন হলো 16 বছরের, আমাদের উত্তর দিনাজপুরে, কুচবিহারে, আসানসোলে, হুগলিতে, তারপরে গত রামনবমীতে হাওড়ায়, রিষড়ায় দাঙ্গা হলো। তো মমতা ব্যানার্জির আমলে 400-র বেশি দাঙ্গা হয়েছে। একটা কমিশন হয়েছে? কমিশন দাঙ্গা হলে একটা কমিশন করতে হয় যে কি করে হলো, যাতে ভবিষ্যতে না হয়, দোষীকে শাস্তি দিতে হয়। একটা FIR হয়েছে, একজন দাঙ্গাবাজ শাস্তি পেয়েছে। তার মানে কে? মমতা ব্যানার্জি তো উস্কে দিচ্ছেন।
যদি উনি বলেন দাঙ্গাবাজ মোদি, দাঙ্গাবাজ RSS, তাহলে কেন একটা FIR করে একজনকে শাস্তি দিলেন না? তাহলে তৃণমূলে চুরি করলে বিজেপি শাস্তি দেবে না, আর বিজেপি দাঙ্গা হাঙ্গামা করলে তৃণমূল শাস্তি দেবে না। যোগসাজশটা বুঝতে পারছো? দাদা, আজকে হাসনাবাদে গত 21 সালে বিজেপি প্রার্থীর ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিজেপি বলছে এটা চক্রান্ত। ইতিমধ্যেই সব ফরেন্সিক গেছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই। দেখবে ওই বিজেপিও আগে তৃণমূল ছিল এবং এই বোমা বন্দুক স্টক করেছিল। এখন বিজেপি ঝান্ডা পাল্টেছে নেতা, কিন্তু বোমাগুলো তার ঝান্ডা পাল্টাই নেই। ফেটে পড়ে, তৃণমূল হতে পারে, বিজেপির হতে পারে। প্রাথমিক নিয়োগ কাণ্ডে আজকে যেতে গেল প্রেসিডেন্সি জেলে গেল CBI, কাকু শান্তনু আইন সিংকে জিজ্ঞাসাবাদ হচ্ছে প্রাথমিক নিয়োগ। আগে নিয়োগ স্কুল শিক্ষা মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতো। বিজেপি আর তৃণমূলের আমলে যে নগণ্য SSC অফিস এইগুলো হয়ে গেছে, আর স্কুলগুলোতে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়তে তালা পড়ছে। ভাইস চ্যান্সেলর নেই, হেডমাস্টার নেই, টিচার নেই। এই মুর্শিদাবাদে এমন স্কুল আছে গরমের ছুটির পরে দেখবে শুধু মিড ডে মিলের কর্মী আছে, আর কেউ নেই। কোনো গ্রুপ ডি নেই, কোনো গ্রুপ সি নেই, কোনো টিচার নেই। বিজেপি প্রার্থী তার বিচারপতি বলো না, প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে চাকরিগুলো বাতিল হয়েছে দিয়েছে তিনি নাকি খেয়েছেন। কি বলবেন? বিজেপি যখন গেছেন অনেক কিছু খাবেন, শুভেন্দুকে কাছে ট্রেনিং নিচ্ছেন, আরো অনেক কিছু খাবেন। যেমন নরদাসের দেখা গেছেন না, শুভেন্দু যেরকম টাকা খেয়েছে। আমি চাই না উনি সেটা খান, যেমন বলছেন আমি জানি না, ট্রেনিংটা নিচ্ছেন হয়তো। ধন্যবাদ। এরপর প্রশ্ন